শরীয়তপুরে জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে তুলকালাম, শতাধিক ককটেল হাত বোমা বিস্ফোরণ। বাংলাদেশ সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লাঙ্গল বন্ধে লাখো ভক্তের ঢল, পাপ মোচনের আশায় পুণ্য স্নান। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। সবাই যেন সুখে থাকে, মাতা গঙ্গা দেবীর কাছে আমরা প্রার্থনা করছি স্নান করে আমাদের যত পাপ বিনাশ হওয়ার জন্য। টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বাস, ট্রেন ও নৌপথে চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগান, উৎপাদন কমেছে প্রায় ৮০%। মৌলভীবাজারের চা গাছে কলসি ভরে দেয়া হচ্ছে পানি। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। শরীয়তপুরে জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন প্রশাসন। সাইফুল ইসলাম আকাশের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। একের পর এক হাত বোমার বিকট শব্দে বিস্ফোরণ, আতঙ্কিত মানুষের ছোটাছুটি। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। শনিবার সকাল ৯টার দিকে এমন ঘটনা ঘটে শরীয়তপুরের জাজিরার দুর্বাডাঙ্গা এলাকায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মাঝে সংঘর্ষ। এ সময় কমপক্ষে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয়রা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে আগেও বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের লোক ছিল এখানে, দুই পক্ষের লোক আর কি এক পক্ষ অন্য পক্ষকে আর কি পাল্টা দাওয়া করে একবারে পাতালেকান্দি নদীর পার পদ্মা নদীর কাছে নিয়ে গেছে আর কি। জলিল মাদরের লোকজনে ওই যে হের বাপেরে মারছে, এটা উদ্দেশ্য করে মনে করেন হেরা মনে করেন লাঠি ঠেঙ্গা নিয়ে আসছে, যত লোকজন আছে সবাই মনে করেন দৌড়ে বাড়ি ছাড়া করে দিছে। ছাড়া কইরা মনে করেন আঙ্গ যা মাদর মুদর আছে খালে কুমসি হাগো বাসা যাইয়া মনে করেন ভাঙচুর করছে, বাড়িতে বম ফিকছে, বম ফিকা মনে করেন মহিলাকে ইনজুরি করছে। পরে মনে করেন হুন্ডা মুন্ডা যা ছিল সব মনে করেন ভাঙচুর করছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস। মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময় এখানে অস্থির পরিস্থিতি তৈরি করে। বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি, ধরপাকড়ের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে ব্রহ্মপুত্র নদের তীরে মহাতীর্থ অষ্টমী স্নানোৎসবে ঢল নেমেছে লাখো ভক্তের। পাপ মুক্তির বাসনায় দেশ বিদেশের লাখো ভক্ত নামে পুণ্য স্নানে। উৎসব ঘিরে ছিল কড়া নিরাপত্তা। স্নানোৎসব পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বাংলাদেশের মতো এমন সম্প্রীতি আর কোথাও নেই। এছাড়াও পুণ্য স্নানের আয়োজন হয় কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর সহ বিভিন্ন জেলায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত শোভা। শুক্লপক্ষের অষ্টমী তিথিতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সকাল থেকেই ঢল নামে লাখো পুণ্যার্থী। পাপ মোচনের আশায় পুণ্য স্নানে নামেন তারা। ব্রহ্মপুত্র নদের তীরে শনিবার মহাষ্টমী স্নানোৎসবে অংশ নেন ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের ভক্তরাও। তাদের বিশ্বাস, অষ্টমী স্নানে পাপ মোচন হয়। দুপুরে উৎসবস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে। বিদেশি মিডিয়াও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা
কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে। টাঙ্গাইলের ভুয়াপুরে মহাষ্টমীতে পুণ্যার্থীরা পাপমোচন, মনোবাসনা ও মঙ্গল কামনায় যমুনা নদীতে স্নানোৎসব পালন করেন। কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদেও ঢল নামে পুণ্যার্থীদের। জামালপুর ও নেত্রকোনায় এদিন স্নান উপলক্ষে আয়োজন হয় মেলার। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিলাল, পুণ্যার্থীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন, সেখানকার চিত্র তুলে ধরবেন আমাদের সামনে। জ্যোতি, নারায়ণগঞ্জের এই লাঙ্গলবন্দে মহা অষ্টমী তিথির যে স্নানোৎসব সেটি শুক্রবার রাত 2:01 লগ্ন হওয়ার পরপরে কিন্তু লাখো পুণ্যার্থী এই লাঙ্গলবন্ধে কিন্তু এসে জড়ো হন এবং পুণ্যার্থীদের পদচারণায় পুরো লাঙ্গলবন্ধ এখনো পর্যন্ত কিন্তু এই পুরো যে 18টি ঘাট রয়েছে সেই ঘাটে তাদের সমাগম রয়েছে। আমরা এই লাঙ্গলবন্ধে যে রাজঘাট রয়েছে সেই রাজঘাটে এই মুহূর্তে আছি। এখনো কিন্তু যারা পুণ্যার্থী সারা দেশ থেকে এই লাঙ্গলবন্ধে এসেছেন এবং তারা স্নান করছেন তাদের জমায়েত কিন্তু এখানে রয়েছে এবং আমরা পুণ্যার্থীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেটি জানিয়েছেন যে মূলত পাপ মোচনের আশাই আসলে এই লাঙ্গলবন্ধে যে স্নান ব্রহ্মপুত্র নদে এই অষ্টমী মহাতিথিতে তারা স্নান করেন এবং প্রার্থনা করেন তাদের দেবতার কাছে যাতে করে তাদের মঙ্গল হয়, পরিবার পরিজন সহ দেশ ও জাতির কল্যাণ হয়, এমন প্রার্থনাই আসলে যারা পুণ্যার্থী রয়েছেন তারা কিন্তু করছেন। এবং এখনো পর্যন্ত এই লাঙ্গলবন্ধের যে 3 কিলোমিটার এলাকা রয়েছে পুরো এলাকাতেই পুণ্যার্থীদের যে ভিড় সেটি কিন্তু এখনো রয়েছে এবং এই ভিড় আসলে আজ রাত 12টা পর্যন্ত থাকবে এমনটা কিন্তু আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ রাত 12টায় এই যে মহা অষ্টমীর যে লগ্ন সেটি শেষ হবে এবং সে পর্যন্ত আসলে এই পুণ্যার্থীদের যে ঢল সেটি থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। লাঙ্গলবন্ধের এই স্নান উৎসবকে ঘিরে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তারা কিন্তু যে নিরাপত্তা সেটি গত রাত থেকেই এখানে নিশ্চিত করছেন এবং বিশেষ করে নদীতে কোস্টগার্ডের সদস্যরা তাদের যে টহল সেটি তারা চলমান রেখেছেন। অর্থাৎ কোথাও যাতে কোনো ধরনের ঘাটগুলোর পাশে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কোস্টগার্ডের সদস্যরা তারা কিন্তু এখানে সক্রিয় তৎপর রয়েছেন। একই সঙ্গে তাদের যে ডুবুরি দল রয়েছে সেই ডুবুরি দলের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। যদি জানিয়ে রাখতে চাই এই লাঙ্গলবন্ধের স্নান উৎসবকে ঘিরে কিছুক্ষণ আগে অর্থাৎ আজ বেলা 11:30টার সময় কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং তিনি এই ঘাটগুলো পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে জানিয়ে গেছেন বাংলাদেশের মতো আর কোথাও আসলে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন সেটি আর কোথাও নেই, এমনটা কিন্তু তিনি জানিয়ে গেছেন এবং তিনি কথা বলেছেন যারা এখানে পুণ্যার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। পুরো আয়োজনই তিনি এখানে পরিদর্শন করেছেন। বলা যায় যে এবছর অন্যান্যবারের তুলনায় লাঙ্গলবন্ধে স্নান উৎসবের যে আয়োজন সেটি অনেকটাই আরো বেশি রয়েছে এবং আয়োজকরা ধারণা করছেন যে সব মিলিয়ে প্রায় 10 লাখের অধিক পুণ্যার্থী এই লাঙ্গলবন্ধে স্নান উৎসবে এবার অংশগ্রহণ করেছেন। তার মধ্যে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের পুণ্যার্থীরা কিন্তু এবারে স্নান উৎসবে অংশ নিয়েছেন। এ হচ্ছে আমার কাছে লাঙ্গলবন্ধের স্নান উৎসব নিয়ে এই মুহূর্তে সবশেষ। জ্যোতি। বিলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বিলাল হোসাইন। টানা 9 দিনের সরকারি ছুটি শেষে ঢাকায় ফিরছে নগরবাসী। পথে পথে বেড়েছে যাত্রীর চাপ। তবে কোথাও কোথাও শিডিউল অনুযায়ী বাস না পাওয়ার পাশাপাশি ঢাকা ময়মনসিংহ রুটে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। এদিকে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতেই ফিরছে মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। যাত্রীদের চাপ বেড়েছে সড়ক ও নৌপথে। ভাড়া নিয়ে চরম ভোগান্তিতে ঢাকা ময়মনসিংহ রুটের যাত্রীরা। ফিরতি যাত্রায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। এখান থেকে চাইলে গাজীপুর 400 টাকা ভাড়া, এখন বাসে উঠতে পারি না। ঈদের আগে আমরা দেখছি ভাড়া কমে গেছে, এখন ভাড়া বেশি নিচ্ছে। প্রচুর পরিমাণে ভাড়া নিতেছে না, তারা নামাইতেছে, আমার সিট নাই। জীবিকার তাগিদে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফিরছে উত্তর পশ্চিম ও উত্তর দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ। বাসস্ট্যান্ডগুলোতে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। ফেরার যাত্রায় এই মহাসড়কে কোনো যানজট না থাকলেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। চান্দরের ভাড়া হচ্ছে 150 থেকে 200 টাকা সর্বোচ্চ সিজনে, আর এখানে কায়দা করে ভাড়া লইতেছে হলো
400 টাকা করে। যাত্রী সংখ্যা বেশির কারণে হয়তোবা একটু দেরি হচ্ছে, তাছাড়া আমাদের রাস্তায় কোনো সমস্যা নেই। কুমিল্লায়ও বাস ট্রেনে দেখা যায় ঢাকা চট্টগ্রামে ফেরা মানুষের চাপ। বাড়ি ফেরা স্বস্তির হলেও ফেরার যাত্রায় দেখা যায় বিড়ম্বনা। শিডিউল অনুযায়ী মিলছে না কাঙ্ক্ষিত বাস। গেল কয়েকদিনের তুলনায় শনিবার বগুড়ার সব বাস স্ট্যান্ডই ছিল ঢাকামুখী যাত্রীদের ভিড়। অধিকাংশ যাত্রী অনলাইনে অগ্রিম টিকিট কাটায় ছিল না তেমন ভোগান্তি। যারা কাউন্টার থেকে টিকিট নিয়েছেন তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে মহাসড়কে ছিল না যানজটের চিরচেনা চিত্র। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাউন্টারগুলোতে যেমন ছিল বিআরটি এর মনিটরিং কার্যক্রম, তেমনই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের চেকপোস্ট। এবছর স্বস্তির ঈদ যাত্রায় খুশি সাধারণ যাত্রীরা। আমার লাইফে এবারে ফার্স্ট টাইম কখনো একদম জ্যাম পাই নাই। আমার এই জন্য জার্নি করে খুব ভালো লাগছে। আমি ভালোভাবেই এসেছি, কোনো অসুবিধা হয়নি। এদিকে সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা থেকে আসা যাত্রীরা এই রুটে যাতায়াত করছেন। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 17টি ফেরি চলাচল করছে এবং যাত্রীরা নির্বিঘ্নে পৌঁছাচ্ছেন গন্তব্যে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা নিয়ে আরো জানাতে কুমিল্লা ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং শুভ কুমার ঘোষ। আমি প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লায় আছেন সুমন। সুমন, যাত্রীদের চাপ কেমন দেখছেন ঈদের ষষ্ঠ দিনে এসেও? জ্যোতি, আপনি যেটা বলছেন আসলে ঢাকা চট্টগ্রাম যে কুমিল্লা যে অংশে প্রতিটি আসলে বাস আমরা দেখেছি সকাল থেকে যাত্রীদের চাপ, এবং বিশেষ করে কুমিল্লা যে এসি যে বাসগুলো ছিল এই বেশি বাসগুলো কাউন্টার আসলে ভরপূর্ণ দেখতে যাত্রীদের চাপে। আসলে একটা বিষয় জানিয়ে রাখি, কোনো কাউন্টারে আসলে টিকিট নেই। তারা বলছেন আজকের মতো টিকিট বিক্রি শেষ, কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা হাহাকার, তারা বলছেন আসলে আমরা কি করবো। তবে তারা আমি দেখছি অনেকের হাইয়েস্ট নিয়ে আসতে নোয়া এগুলো ভাড়া করতে আসলে টিকিট। আসলে আপনি টিকিট পেয়েছেন আজকে? না টিকিট পাইছি না, বাজে গেছি না, কালকে আগামী দিন আমো। গাড়ি নাই, রোডে জাম, রাস্তা প্রচুর জাম, গাড়ি নাই। যেটা বলছিলেন টিকিট নাই, তারা বলছে আজকের মতো টিকিট বিক্রি শেষ হয়ে গেছে, গাড়ি নাই, গাড়ি আসতেছে না। সেই তো বলে আসলে টিকিট নাই কেন বা কি ব্যাখ্যা দিবেন? প্যাসেঞ্জার অনেক বেশি প্যাসেঞ্জার আজকে শেষ দিন না, কালকে মানুষের চাকরি যাবে, বাড়িতে বেড়াই যাইতেছে, অনেক সকাল থেকে টিকিট নাই, আর কালকে টিকিট হইতেছি না। এটা বলছে টিকিটের ভোগান্তি। আসলে তারা বলছেন কাউন্টারের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বাস ঢাকা থেকে না আসার কারণে, বিশেষ করে সোনারগাঁ নাঙ্গলগঞ্জ যে পূর্ণ স্নান হচ্ছে আসলে হিন্দুদের ধর্মাবলম্বীদের, সেই কারণে বাস আসতে না পারার কারণে আসলে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বাসের তীব্র যানজট আসলে সেদিক থেকে বলতে যাত্রীদের চাপ রয়েছে। সব দিক থেকে মিলে বলা ছিল কুমিল্লা প্রতিটি আসলে স্ট্যান্ডে আমরা দেখেছি আসলে বাসের সংকট হচ্ছে এবং যাত্রীদের চাপ রয়েছে। সেদিক থেকে যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন যাত্রীরা জায়গায় জায়গায় বসে আছে, তারা আসলে গরমে আসলে তীব্র তাপ দেওয়ার মাঝেও তারা সকাল থেকে আসলে অপেক্ষা করছেন বাসের জন্য, এবং এই টিকিটে হাহাকার আসলে রয়ে গিয়েছে। এবং তারা বলছেন আগামী দিন আসার জন্য আজকের মধ্যে টিকিট বিক্রি শেষ। এখন যাত্রীরা বলছে আসলে তার ইমার্জেন্সি যেতে হবে, সেই কারণে অনেক হাইয়েস্ট নেওয়া। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লা কোনো কাউন্টার আসলে বাসের টিকিট নেই। আপনি দেখতে পাচ্ছেন যে কাউন্টারে বৃদ্ধি পেয়েছে বাস্তবে। সেদিক থেকে বলি আসলে টিকিট নাই কেন, টিকিটের সংকট রয়েছে। হ্যাঁ, টিকিটের সংকট। আসলে এই ছিল কুমিল্লা বাস কাউন্টার থেকে। সবশেষে আমি এখন চলে যাচ্ছি সেটা কিন্তু শুভ বিস্তারিত জানাবেন। সুমন, ঈদ পরবর্তী ঈদ শেষ করে যে কর্মস্থলে ফিরতে মানুষের কিন্তু চাপ রয়েছে এই সিরাজগঞ্জের মহাসড়কেও। এই সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলার মানুষ কিন্তু এখন কর্মস্থলে ফিরছেন। আমরা আছি এই মুহূর্তে হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যানবাহন এবং মানুষের চাপ রয়েছে, এবং এখানে কিন্তু একটা সার্ভিস সড়ক থাকায় দূরপাল্লার যে গাড়িগুলো আছে ঢাকাগামী সেগুলো কিন্তু সার্ভিস সড়কটাতে চলে যাচ্ছে। তবে এইখানে যে সিরাজগঞ্জ এবং আশেপাশের যে মানুষগুলো আছেন যারা কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু মূলত এই জায়গাটাতে আছেন, এবং এই জায়গাতে কিন্তু ঢাকাতে যাত্রী নেওয়ার জন্য কিন্তু সিরাজগঞ্জের বাসের পাশাপাশি উত্তরাঞ্চলের এবং ঢাকার কিছু যেগুলো অভ্যন্তরীণ রুটে চলে এরকম বাসগুলো কিন্তু এখানে আছে। এবং কিন্তু এবারের যাত্রা কিন্তু ঈদ পরবর্তী যাত্রাও কিন্তু হচ্ছে নির্বিঘ্ন এবং ভোগান্তি মুক্ত, নেই কোনো হয়রানি, নেই কোনো যানজটের মতো ঘটনা। তবে তারা কিন্তু বলছেন যে কিছুটা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আমরা এই সার্বিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে। আপনি একটু জানাবেন ঈদ পরবর্তী যাত্রা কেমন হচ্ছে এবং যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা? ধন্যবাদ। ঈদ শেষে সম্মানিত যাত্রীগণ যাতে তাদের কর্মস্থলে নিরাপদে পৌঁছাতে পারে এই জন্য আমরা হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ
ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের নিয়মিত টহল ডিউটির বাইরেও আমাদের ভারতীয় মোবাইল টিম, পিকেট টিম কাজ করতেছে। এছাড়াও যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে, এর জন্য আমাদের কাউন্টারগুলোতে আমাদের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে। আমরা আশা করতেছি যে ঈদ যাত্রা যেরকম নির্বিঘ্ন হয়েছিল, ফিরতি ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্ন হবে। ধন্যবাদ। ধন্যবাদ রূপ আপনাকে। এবং উনি যেমনটা বলছিলেন যে এই ঈদ পরবর্তী যাত্রাও কিন্তু নির্বিঘ্ন হচ্ছে এবং পাশাপাশি কিন্তু একটা বৃহৎ পরিমাণ গাড়ি কিন্তু চলাচল করছে। যমুনা সেতু টোল প্লাজায় কিন্তু রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 36,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে। জ্যোতি, এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে ঈদ পরবর্তী যাত্রার সর্বশেষ খবর। সুমন এবং শুভ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে সুমন কবির এবং সিরাজগঞ্জ থেকে শুভ কুমার ঘোষ আমার সাথে যুক্ত ছিলেন। মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই গণ অভ্যুত্থানে যোদ্ধা আশিকুর রহমান হৃদয়। শুক্রবার বিকেল 3টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হৃদয় উপজেলার পশ্চিম জৌতা গ্রামের আনসার হাওলাদারের ছেলে। সাইদ ইব্রাহিমের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আল মারুফ। ঢাকায় শ্রমিকের কাজ করতেন আশিকুর রহমান হৃদয়। জুলাই বিপ্লবে অংশ নিয়ে 18 জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। তার মাথায় 3টি গুলিবিদ্ধ হয়। চিকিৎসকরা তার মাথা থেকে 2টি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় 1টি গুলি বের করতে পারেননি। এতে পুরোপুরি সুস্থ হতে পারেননি হৃদয়। গেল বুধবার হৃদয় আবারও অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার বেলা 12টার দিকে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বিকেল 3টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হয়তোবা উনি উন্নত চিকিৎসা হলে আল্লাহ হয়তো চাইলে উনি জীবিত থাকতে পারতেন। যদি সরকারি কোনো সাহায্য বা বরাদ্দ পাইতো তাহলে ইনশাআল্লাহ স্বাস্থ্য হয়তোবা উন্নত চিকিৎসা করতে পারতো। হৃদয় আজকে ছেলেরা মারা গেল। নিজের রিকশা ও একটি গরু বিক্রির টাকা দিয়ে ছেলের চিকিৎসা করিয়েছেন বাবা আনসার হাওলাদার। তারপরও বাঁচানো গেল না ছেলেকে। হৃদয়ের উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে না আসার আক্ষেপ পরিবারের। গুলি খাওয়ার পরে আমার মাইজাগুলো আসলে পরে আমরা জনের মাও গেছে, আমিও গেছি। আমার একটা অটো রিক্সা আসলে বেশি ঠালে গেছি। এরপরে গরু আসলে গরু এরপর আর ভিতরে দেখাইতে পারি। শনিবার দুপুরে হৃদয়ের দাফন সম্পন্ন হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুদ আছে, এ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ে বোরো ধান সরজমিনে পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, গেল বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। তিনি আরো বলেন, এবার হাওড় সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্যে উদ্বৃত্ত হবে দেশ। ক্ষতিপূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সে আমদানি প্রক্রিয়া এখনো চলমান আছে। আমাদের মজুদ পরিস্থিতি চাল এবং গম দুইটা মিলেই আল্লাহর মতো অত্যন্ত সন্তোষজনক আছে। এদিকে দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ব্যবসায়ীরা বলছেন যে ধান সরবরাহ কমায় বেড়েছে চালের দাম। কাজী কামাল হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আল মারুফ। দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁয় বেড়েছে সরু চালের দাম। 2 সপ্তাহে খুচরা ও পাইকারি বাজারে কেজি প্রতি দাম বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। কাটারি ভোগ ও জিরাশাইল চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, আর মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজিতে। চালের ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। বৃদ্ধ মানুষ চিকন চালের ভাতটা ভালোবাসে বা খায়, কিন্তু চিকন চালের দামটা যে 5 টাকা কেজিকে বেড়ে গেল, আমাকে গরিবের পক্ষে কিনা তো অসম্ভব। কামাই হচ্ছে 500, আপনার চাল কিনতেই শেষ। একজনের পরিবারত মনে করেন যে চাল লাগবে 5 কেজি, তাহলে মনে করেন যে ওটি তো মনে করেন 400 টাকা চলে যাচ্ছে। বাজারে টাকা গুনতি করে নিয়ে আসে, টাকা বাজেট ফেল হয়ে যায়, বাজার করতে খুব কষ্ট হয়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় বাড়তি দাম, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। সিজনের শেষ সময় জিরা এবং কাটারি ধান এর একেবারে অমিল হয়েছে। এই কারণে হচ্ছে এই একটি ভ্যারাইটির মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে আমরা আশা করছি আগামী 1.5 মাস পর নতুন ধান আসলে
আবার পূর্বের জায়গাতে এই জিরা এবং কাঠের মূল্য ফিরে যাবে বলে আমি বিশ্বাস করি। ভোক্তাদের দাবি শিগগিরই বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র খরায় বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগান, উৎপাদন কমেছে প্রায় 80%। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা বাগান মালিকদের। সংকট মোকাবেলায় পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহকর্মী আমির হামজার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চা বাগানের চারপাশে বিবর্ণতা, নেই সবুজ গালিচা। টানা 4 মাস বৃষ্টিহীন থাকায় হবিগঞ্জের 24টি চা বাগান শুকিয়ে গেছে। এখনো দেখা মেলেনি চায়ের কুড়ির। মার্চ পর্যন্ত আমাদের যে ফার্স্ট আসার কথা, ফার্স্ট ফ্লাশটা আসছে, বাট ওই রকম যে রকম ভলিউমে আসার কথা ওই রকম আসে নাই, ডিউ টু যেহেতু ড্রাউট কন্ডিশন চলতেছে, প্রলং ডাউট। চলতি বছর দেশের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 9 কোটি 30 লাখ কেজি। সাধারণত মার্চে সবচেয়ে ভালো চা হয়, কিন্তু এবার উৎপাদন গত বছরের তুলনায় 80% কম। সম্প্রতি বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও খরার প্রভাব কাটাতে লাগবে আরো 3 মাস। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতি হবে। 3 মাস উপর হয়ে গেছে এবং 3 মাস কোনো ধরনের কোনো বৃষ্টিপাত নাই। এটা চা বাগান এত প্রচন্ড খরার মধ্যে, টেম্পারেচার এত হাই, এই চা বাগানকে কোনো অবস্থাতেই বাঁচায় রাখা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকায় সেচ কাজ খুবই ব্যয়বহুল। কৃষি মন্ত্রণালয়ের অধীনে এলে সেচ, বিদ্যুৎ, ঋণ মিলতে সুবিধা হবে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু পরিবর্তনে ভয়াবহতা আরো বাড়তে পারে। চা শিল্প বাঁচাতে এখনই প্রয়োজন সরকারি উদ্যোগের। যে কোনো একটা মন্ত্রণালয়ের কাছে দিয়ে যদি আমাদের কৃষি মন্ত্রণালয় দেয়, তাহলে হয়তো বা এটা সমস্যার সমাধান হতে পারে। অনেক অল্টারনেটিভ আছে। আপনার রিজার্ভার করতে হবে, ইরিগেশনের সুবিধা করতে হবে, আর সরকার যদি আমাদেরকে সাবসিডাইড রেটে আমরা যদি আরবির থেকে কানেকশন নিয়ে, এখন আরবির বিল আমি দিচ্ছি 12 টাকা করে, আর যদি কৃষিতে দিচ্ছি 3.5 টাকা করে, তো সেখানে আমি যদি 3.5 টাকা করে দিই তাহলে আমার জন্য সুবিধা হইতো। বৃষ্টি না হলে সংকট আরো বাড়বে বলে আশঙ্কা। চা উৎপাদন সচল রাখতে দ্রুত কার্যকরী পদক্ষেপ জরুরি। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে মৌলভীবাজারের চা বাগানে প্রচন্ড খরায় নষ্ট হচ্ছে চায়ের পাতা। তীব্র তাপপ্রবাহে চা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে যান্ত্রিক উপায়ে ছিটানো হচ্ছে পানি। শুধু আধুনিক ইরিগেশনই নয়, প্রাচীন পদ্ধতিতেও নারী চা শ্রমিকরা ছড়া থেকে কলসিতে করে পানি নিয়ে এসে চা গাছের গোড়ায় পানি ঢালছে। রুদ্রে জলে যাইতে আসে, বৃষ্টিপাত হয় না, সেজন্য চারাগুলা সব জলে যাইতে আসে। এর লাগে আমরা পানি দিই। পানি দিলে তো চা বাগানে পাতা হলে শ্রমিকরা তুলতে পারবে। করা গাছগুলো চা বাগানের মরে যাচ্ছে, আমরা পানি দিচ্ছি। ছড়া থেকে পানি আনতেছি, আমাদের চারা গাছ জলে যাইতেছে রোদের মধ্যে, এটা লাগে আমরা ছড়া থেকে পানি এনে আমরা চারার মধ্যে ঢালিয়ে দিয়ে পাতি হইব। টাঙ্গাইল পৌরসভায় মহাসড়কের পাশে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এটি টাঙ্গাইল সড়কের প্রবেশদ্বার রাবনা বাইপাসের টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়। এখানে শহরের বাসাবাড়ি, কলকারখানা, ক্লিনিকের বর্জ্য ফেলা হয়। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুর্ভোগে পড়েছে পৌরবাসী। বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। আর বিভিন্ন রোগে আক্রান্ত হলেও জীবিকার তাগিদে ময়লার কাজ করতে হচ্ছে বলে জানান পরিচ্ছন্ন কর্মীরা। মাঝে সাঝে অসুস্থ হয় আর কি, বুঝছেন, কিন্তু এই কাজটা মনে করেন করি আর কি। প্রায় অসুস্থ হইলে আমরা অসুস্থ হই, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এই কারণে গন্ধ আর লাগে না। রোগ তো আবার পরিবর্তন, রোগ হবো কিনা ওটা তো সঠিক বলতে পারি না। শহরের প্রবেশমুখে ময়লা আবর্জনা সহ ক্ষতিকর বর্জ্য ফেলার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে জানান পরিবেশবিদরা। বিভিন্ন ধরনের বর্জ্য থাকে, যেগুলো মারাত্মক ক্ষতিকর, যেগুলো মেডিকেল ওয়েস্ট হতে পারে, যেগুলো কলকারখানার হতে পারে, যেগুলো গৃহস্থালীর হতে পারে, সব মিশ্রিত অবস্থায় ফেলার কারণে সেখান থেকে মাটি দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে এবং বায়ু দূষিত হচ্ছে। পথচারীরা যখন এই পথ দিয়ে আসা যাওয়া করে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন থাকে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রকল্পের অনুমোদন হয়েছে এবং এই প্রকল্প থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের কথা জানান পৌর প্রশাসক। আমরা ইনক্লুসিভ একটা স্যানিটেশন প্রজেক্ট নিয়েছি, যার মাধ্যমে পৌরসভার সলিড ওয়েস্ট এবং অর্গানিক ওয়েস্ট দুইটাই আমরা প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ এবং সার উৎপাদন করব।
এই প্রজেক্টের কাজ প্রজেক্টটা পাশ হয়ে গিয়েছে। আমরা শীঘ্রই হয়তো এবছরের মধ্যে আমাদের কাজ শুরু হবে। ১৩৫ বছর পুরনো এই পৌরসভায় প্রায় ২ লাখ মানুষের বসবাস। প্রতিদিন ৫০ থেকে ৬০ টন বজ্র ফেললেও আধুনিক বজ্র ব্যবস্থাপনা কবে গড়ে উঠবে তা নিশ্চিত করেনি পৌর কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।